ওকে, তো আমি একটা স্ক্রিন শেয়ার করছি বরাবরের মতোই। আজকের আমাদের টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল 2 এর যে ক্লাস, সেটা হচ্ছে ফেব্রিক টেস্টিং লেকচার 4। আমরা একটু দেখব ফেব্রিক টেস্টিং এর উপর পার্ট 1। এটা মূলত ফেব্রিক টেস্টিং এর উপর আরো লেকচার হবে আমাদের, তো সেটা একটু আমরা দেখব। তো চলো, ফেব্রিক টেস্টিং এর আগে উই শুড নো অ্যাবাউট দ্য ফেব্রিক। ফেব্রিক সম্পর্কে আমাদের জানা দরকার যে ফেব্রিক কাকে বলে বা কত প্রকার কি কি, তারপরেই না আমরা এগুলো টেস্ট করব। তো সিম্পল প্রাইমারি কথাবার্তা যদি আমরা একটু বলে থাকি, যে কি বলা হচ্ছে, দ্য টার্ম অফ ফেব্রিক ক্যান বি ডিফাইন্ড এজ এ প্ল্যানার স্ট্রাকচার প্রডিউসড বাই ইন্টারলেসড অর ইন্টারলুপড yarns or fiber and felts by interlocking fibers। হ্যাঁ, যে কোনো ভাবে তৈরি করা হচ্ছে কি, যে প্ল্যানার স্ট্রাকচার প্রডিউস বাই ইন্টারলেসড অর ইন্টারলুপড yarns or fibers and felts made by interlocking fibers। যে কোনো ভাবে করা হচ্ছে, it is manufacturing assembly of fibers or yarns that substantial surface in relation the thickness and sufficient mechanical strength to give a assembly inherent cohesion। যেটা আমাদেরকে একটা সাফিসিয়েন্ট সারফেস দিচ্ছে, একটা প্ল্যান সারফেস এরিয়া দিচ্ছে, সেটা থিকনেস থাকছে এবং মেকানিক্যাল স্ট্রেংথ থাকছে, ইন অ্যাসেম্বলি অফ ইনহেরেন্ট কোহেশন, একটা আরেকটার সাথে যে আন্তঃপারস্পরিক সম্পর্কের মাধ্যমে। তাহলে আমরা ফেব্রিক বলতে বুঝতেছি নরমালি যে ইয়ার্ন অথবা ফাইবারের এমন একটা অ্যারেঞ্জমেন্ট যেটা কিনা ইন্টারলব অথবা ইন্টারলেসড অথবা ইন্টারলুপ অথবা ইন্টারলকিং হতে পারে একটা ফাইবার আরেকটার সাথে। এভাবে একটা তারা সারফেস প্লেন তৈরি করছে, এরিয়া তৈরি করছে, যেটার থিকনেস আছে, যেটার লেন্থ আছে, যেটার মেকানিক্যাল প্রপার্টিস আছে। সো সেটাকে আমরা বলতেছি ফেব্রিক। তো ইন টার্মস অফ টেক্সটাইল প্রসেসিং মূলত ফেব্রিক তিন প্রকার, মূলত আরো কিছু ভাগ রয়েছে। উইভিং প্রসেস, নিটিং প্রসেস, নন ওভেন প্রসেস, তিনটা প্রসেস রয়েছে। অর্থাৎ ওভেন ফেব্রিক, নিট ফেব্রিক এবং নন ওভেন ফেব্রিক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা ওভেন ফেব্রিক অ্যান্ড এটা নিট ফেব্রিক, এটা নন ওভেন ফেব্রিক। সো এগুলো সম্পর্কে হোপফুলি আমরা জানি, তারপরেও সিম্পলি ডিসকাশনের জন্য আমরা কিছু কথাবার্তা বলবো, পরবর্তীতে আমরা ফেব্রিক সম্পর্কে একটু জানি। সো উইভিং প্রসেসের মাধ্যমে যে ফেব্রিক তৈরি করা হয় সেটাকে আমরা ওভেন ফেব্রিক বলছি, এটা সবাই জানো হয়তো। তো ওভেন ফেব্রিকের একটা বৈশিষ্ট্য হচ্ছে, এখানে কি বলা হচ্ছে যে উইভিং ফেব্রিক ইজ দ্য ইনসার্শন অফ টু সেট অফ স্ট্রেইট ইয়ার্ন, ওয়ার্প এন্ড ওয়েভড। যে দিস ইজ ওয়ার্প এন্ড দিস ইজ ওয়েভড। অর্থাৎ বাংলা কথায় যাকে বলে যে টানা সুতাটা থাকে, অর্থাৎ যে সুতাটার স্ট্রেংথ কন্ট্রোল করে, ধরে থাকে, টেনশন কন্ট্রোল করে, এবং তারপর এখান দিয়ে কি আমরা মাকু বলি, মাকু বা শাটল, শাটল দিয়ে দিয়ে কি করি, ইয়ানটাকে ইনসার্ট করি, ফেব্রিকটা গঠন করি, সেটাকে আমরা উইভিং প্রসেস করছি, যেমন হ্যান্ডলুমে যেগুলো হয় বা লুমে। সো এই পাশের ইয়ান লম্বা যেগুলো হরিজন্টাল, আহ আমরা বলতেছি কি যে ওয়ার্প, এবং সাথে ওয়ার্পড বলছি। দেখো হরিজন্টাল গুলোকে ভার্টিক্যাল গুলোকে ওয়ার্প বলছি। সো যেগুলো লেন্থ ওয়াইজ সেগুলা ইয়ার্ন আর নোন এস ওয়ার্প, এন্ড উইথ ওয়াইজ ইয়ার্ন আর নোন এস এ ওয়ার্পড। আর ফিলিং ইয়ার্নস আর ফেব্রিক প্রডিউস ইন ওভেন ফেব্রিক। তো আমাদের সাধারণত শাড়ি, লুঙ্গি, এগুলোকে ওভেন ফেব্রিক বলছি। নেক্সট, নিটিং প্রসেস বা নিটেড ফেব্রিক, সেগুলো কি বলা হচ্ছে যে consist of forming yarns into the loops, each of which is typically one release to after succeeding loop has been formed and intermeshed with to that a good loop structure achieved। কি বলা হচ্ছে, এখানে কিন্তু দুই সেট ইয়ান ইউজ হচ্ছে না, একটা ইয়ান ইউজ হচ্ছে। কি ইন্টারলুপিং হচ্ছে, ইন্টারলুপিংটা কিভাবে, এভাবে ইন্টারলুপিংটা হচ্ছে। এর সাথে কি এখানে আরেকটা থাকতেছে, অর্থাৎ একটা লুপের সাথে আরেকটা লুপ ইন্টারলুপ থাকছে, ইন্টারমেশড থাকছে, তখন সেটাকে আমরা বলতেছি নিট ফেব্রিক বা নিটিং প্রসেস। এই তোমরা লক্ষ্য করলে দেখবা আমাদের যে গেঞ্জির কাপড়গুলি রয়েছে বা টি শার্ট, পোলো শার্ট গুলি রয়েছে, সেগুলোর যদি একটা সুতা খোলো তাহলে বাকিগুলোও কিন্তু খোলা শুরু হয়ে যাবে, মানে সিরিয়ালি খোলা শুরু হবে। সো এটা নিটিং মেশিনে তৈরি করা হয়। তো এই যে এখানেও যেগুলো রয়েছে, আমরা যদি একটু দেখি যে যেগুলো হরিজন্টাল সেগুলোকে ওয়েলস বলছি, যেগুলো ভার্টিক্যাল এগুলোকে আমরা কোর্স বলছি। These are known as like as the warp is known as oils, sorry, courses and oilses. Now non-oven process, non-oven process এ কোনো specific procedure, measure বা phenomena
কন্ট্রোল বা করে না বা ফলো করে না, সেখানে কি হয়, দিস মেথড ফেব্রিক known as non-woven or made by fibers held together in applied bonding agent or by fusing or self contained thermoplastic fibers। দেখো, এ ধরনের ফেব্রিক গুলো সাধারণত ফাইবার গুলোকে চাপ দিয়ে তৈরি করা হয়। তো ফাইবার গুলো একটা ফাইবারের সাথে আরেকটা ফাইবারে লেগে যায় কোহেশন ফোর্সের কারণে, অথবা যেটা বলা হচ্ছে যে থার্মোপ্লাস্টিক ফাইবার থাকলে সেগুলো গলে যায়, অথবা একটা ফাইবারের সাথে সেলফ কন্টেইনিং একটার সাথে ফিউজিং বা আরেকটার সাথে আরেকটা যে আকর্ষণ বা কোহেশনের মাধ্যমে একটা আরেকটার সাথে লেগে থাকে, তখন আমরা সেটাকে ফেল্টেড ফেব্রিক বলছি বা নন ওভেন প্রসেস বলছি বা নন ওভেন ফেব্রিক বলছি। এই ছিল আমাদের মোটামুটি মূলত 3 প্রকার ফেব্রিক। এখন এই ফেব্রিক গুলোর টেস্ট সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে একটা ফেব্রিকের কি কি টেস্ট করব আমরা, একটা ফেব্রিকের অনেকগুলো টেস্ট রয়েছে, তার মধ্যে প্রাইমারি বেসিক কিছু টেস্ট আজকে আমরা দেখব। সেই টেস্টগুলি হলো, প্রথমে যদি চলে আসি ফেব্রিক উইথ এর ব্যাপারে, তাহলে ফেব্রিক উইথ আমাদের দরকার, কারণ টেক্সটাইল প্রসেসিং এর সময় আমাদের কতগুলো মার্কার হবে, মার্কার ইফিসিয়েন্সি মার্কার এর অনুসারে উইথ অনুসারে মার্কার হবে, যে কতগুলো এখানে প্যাটার্ন বসবে। হ্যাঁ, যে উইথ বড় ছোট হলে আমাদের সমস্যা এবং সুবিধা অসুবিধা দুটোই আছে। সো এখানে বলা হচ্ছে যে ফেব্রিক উইথ ইজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য স্লিভেজ টু দ্য আদার এন্ড মেজার্ড পারপেন্ডিকুলার টু দ্য লেন্থ অফ দ্য ফেব্রিক। সো এই যে স্লেভেজ, এই স্লেভেজ থেকে এই স্লেভেজের যে দূরত্ব সেটাকে আমরা উইথ বলতেছি। দিস ইজ ভেরি সিম্পল। সো ফেব্রিক উইথ রিমুভ ফ্রম দ্য লুম নিটিং মেশিন মে নট বি দ্য সেম হোয়েন ইট ইজ ফাইনালি রিচেস এস এ কাস্টমার, কারণ প্রসেসিং এর ফলে এটা অনেক শ্রিঙ্ক করবে ফেব্রিকটা। দ্য লুম স্টেজ fabric reaches at to the customer, the loom state fabric may undergo caddies by water, heat, pressure, tension, alkali, etc. আমরা ফার্দার অনেক প্রসেসিং করি, সেগুলো আমরা জানি সবাই, যে স্কাউরিং, ব্লিচিং। ওকে, সো ফেব্রিক উইথ তো আমরা জানি লেন্থ এবং উইথ, তাহলে ফেব্রিক উইথ মেজার করব আমরা কিভাবে, সেটা আমাদেরকে জানতে হবে। ফেব্রিক উইথ মেজার করার জন্য আমাদের যে মেজারমেন্ট প্রসিডিউর আছে, দিস ইজ ভেরি সিম্পল। সেই মেজারমেন্ট প্রসিডিউর গুলি হচ্ছে যে আমাদের টেপ, মেজারিং টেপ আমরা জানি, এবং একই সাথে মেজারিং টেপ 2 প্রকার আমরা দেখতে পাচ্ছি। তো এই মেজারিং টেপ দিয়ে কিন্তু আমরা সহজেই আমাদের একটা ফেব্রিকের উইথ মেজার করতে পারি, মানে প্রস্থ মেজার করতে পারি। বিশেষ করে যখন টেক্সটাইল প্রসেসিং এর ক্ষেত্রে মেশিনারিজ এর ভিতর দিয়ে ফেব্রিক গুলো যায়, ঠিক তখনই মেপে নেওয়া হয় যেটার উইথ কত, অথবা ফিনিশিং হওয়ার পরে টেবিলে সাধারণত উইথ মেপে নেওয়া হয়। বলা হচ্ছে যে ইট ইজ রিকমেন্ডেড দ্যাট দ্য ফেব্রিক শুড বি এক্সপোজড ইন এ স্ট্যান্ডার্ড অ্যাটমসফেরিক অ্যাট লিস্ট 24 আওয়ার্স ফাইনাল উইথ মেজারমেন্ট আর টেকেন। অবশ্যই রেস্ট করতে হবে, যে কি বলা হচ্ছে 24 ঘন্টা মোটামুটি রাখতে হবে। মেজারমেন্ট শুড বি টেকেন বিফোর এন্ড আফটার কন্ডিশনিং, দেন ইট শুড বি ওয়াশ দেয়ার ইজ এনি চান্স ইন উইথ অর নট। দেখো, আমাদের কি করতে হচ্ছে, প্রথমে ফেব্রিকটাকে রিল্যাক্স রাখতে হবে, কারণ ফিনিশিং এর পরে মেশিনের টানাটানির কারণে অনেক সময় ফেব্রিকের উইথটা সংকুচিত হয় অথবা প্রসারিত হয়, সাধারণত প্রসারিত হয়ে থাকে যদি ডায়া বেশি করে টানি। তো সেই ক্ষেত্রে রিল্যাক্স করে তারপর কিন্তু উইথটা মেজার করতে হবে। অথবা যে সমস্যাটা সৃষ্টি হবে, মনে করো তুমি বায়ারকে বললা বা তোমার যে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং যারা করবে তাদেরকে বললা 53, হ্যাঁ 53 ইঞ্চি, তো আলটিমেট দেখা গেল তুমি যখন ফিনিশ করছো তখন 53 ইঞ্চি আছে, কিন্তু যখন এটা তার কাছে গেছে তখন সেটা 52 হয়ে গেছে বা 51 হয়ে গেছে, তখন কিন্তু সে বিপদে পড়ে যাবে, কারণ সে 53 ধরে তার মার্কার প্ল্যানিংটা করেছে। ঠিক আছে, তাহলে কিন্তু তার 1-2 ইঞ্চি ফেব্রিক শর্ট পড়ে গেল, সে যার কারণে তার অনেকগুলো লস হবে। সো রিল্যাক্স করে আমাদের মেজারমেন্টটা করতে হবে। সো ওয়ান পিসেস অফ দ্য ক্লোথ অ্যাট লিস্ট স্ট্যান্ড উইথ মেজারমেন্ট শুড বি taken and roughly equal distance along with the through the fabric। দেখো, যে আমরা সাধারণত রোল বাই রোল ফেব্রিক মেজার করে থাকি, তো এই রোল বাই রোল ফেব্রিকের একটা জায়গায় দেখলে সাধারণত হয় না, মোটামুটি 10 জায়গায় দেখার নির্দেশনা রয়েছে, যে মোটামুটি 10 জায়গায় আমরা লিস্ট কমপক্ষে একটা রোলের ইয়ে চেক করবো, উইথ চেক করব, যে কারণ মেশিন থেকে শুরু করে সবকিছু প্রসেসিং এর কারণে এক এক জায়গায় এক এক রকম হওয়ার সম্ভাবনা থাকে, যে কোথাও 50 পাচ্ছ, কোথাও আবার 52, কোথাও আবার 53, তার মানে কি ফেব্রিকটা ঢেউ খেলানো হয়ে গেছে, তার এরকম হয়ে গেছে, কোথাও বেশি কোথাও কম হয়ে গেছে। সো এই অ্যাকুরেট মেজারমেন্টটা নিতে হবে। সো ইফ দ্য ফুল লেন্থ ইজ নট ইউজ, এ স্যাম্পল লেন্থ ইজ এট 1 ইয়ার শুড বি used with measurement and taken at least 3 পয়েন্ট। মোটা মনে করো যে তুমি যদি পুরোটা না পাবো, তাহলে 1 ইয়ার ফেব্রিক্স এর 3 জায়গায় অত্যন্ত আমাদেরকে মাপতে হবে। and then in case of the with calculate, so এখানে একটা accuracy measurement আছে বিএস হ্যান্ডবুকে, যে
18 ইঞ্চি এর মোর ক্ষেত্রে 0.1 ইঞ্চি তুমি যে মাপবা, তোমার যে একুরেসি সে মাপটা কিরকম হবে, সেটা টলারেন্স কি? 0.1 হতে পারে ফেব্রিক সুইন বিটুইন 14 থেকে 8, এই 0.2 পর্যন্ত এই টলারেন্স রেটটা রয়েছে, যে কতটুকু আমরা করতে পারবো। স্যার এটা ভালোভাবে বুঝলাম 0.1 থাকলে স্যার 18 ইঞ্চি এটা মোর, এটা কিভাবে স্যার? না না, এটা হচ্ছে যে তুমি যখন মাপবা, তোমার ফেব্রিক মাপবা না, ফেব্রিকের উইথ জি মাপবা স্যার। না, তো জি ফেব্রিকের স্যার। উইথ মাপতে গেলে তোমার কি কম বেশি হবে না? জি স্যার, হতে পারে স্যার। হ্যাঁ, হতে পারে। তাহলে তো সেই কম বেশিটা কতখানি, যে তুমি তো সবসময়, যে তুমি তো একটা মানুষ, তুমি যখন মাপবা তোমার তো একটু কম বেশি হবে, তো সেই টলারেন্স রেটটা বা সেই যে গড় করবা সেই গড় রেটটা, মনে করো তুমি বলতেছো তোমার 52 ইঞ্চি, ঠিক আছে, আবার এক জায়গায় পাইলা 52.1, এক জায়গায় পাইলা 51.59, এরকম, তাহলে গড়ের ক্ষেত্রে কি, যে এটা হচ্ছে টলারেন্স রেঞ্জ বা অ্যাকুরেসি রেট। দেখো যে 0.01 ইঞ্চি, 18 ইঞ্চিতে এতটুকু টলার করা যায়, মানে তুমি এতটুকু কম বেশি করতে পারো 18 ইঞ্চির জন্য 0.1 ইঞ্চি, ঠিক আছে। তো এটা 4 জি থেকে স্যার। 18 হলে, 18 বেশি হলে 0.05 ইঞ্চি, এবং 4 ইঞ্চির মতো হলে 0.02 ইঞ্চির মতো তুমি টলারেন্স দিতে পারো, ঠিক আছে। যে তোমার ফেব্রিকটা আচ্ছা আচ্ছা। এই 18 ইঞ্চি যে হবে এমনটা তো নয়, তাই না, যে এইরকম এইটুক টলারেন্স তোমার থাকতে পারে, এর বেশি কিন্তু তোমার কম হওয়া যাবে না বা বেশি হওয়া যাবে না, এইটুক কম বা বেশি হতে বুঝতে পারে। পারছি স্যার। কিন্তু অ্যাকুরেসি মেজারমেন্টের ক্ষেত্রে অনেকেই মেসেজ করছে, বলো কি সমস্যা। মেজারমেন্টের ক্ষেত্রে আমরা এইটা ফলো করে থাকি সাধারণত। তো এই ছিল আমাদের মেজারমেন্ট অফ উইথ অফ দ্য ফেব্রিক। আমরা সাধারণত স্টিল টেপ অথবা আহ, আহ, এই রাবার টেপ দিয়ে মেপে থাকি আমাদের উইথটা অফ দ্য ফেব্রিকের। তো এই ছিল উইথ মেজারমেন্ট সম্পর্কে। নেক্সট, ফেব্রিক লেন্থ মেজারমেন্ট। দেখো উইথ তো ছোট জায়গা, তাই না, ছোট লেন্থ, প্রস্থ। সো এটা আমরা সহজেই একটা ফেব্রিকের উইথ এবং লেন্থ, উইথটা আমরা সহজে মাপলাম, কিন্তু তার লেন্থ তো অনিয়ত, তাই না, যতগুলো ফেব্রিক অনিয়ত ঠিক না, যে অনেক, আমরা যত ফেব্রিক প্রসেসিং করব একটা রোল বাই রোল, তো সেই ক্ষেত্রে ফেব্রিক লেন্থটা তো ফিতা দিয়ে মাপা একটু ডিফিকাল্ট, কারণ পুরোটাই, হ্যাঁ। ওকে, তাহলে ফেব্রিক লেন্থটা কি বলা হচ্ছে, ফেব্রিক লেন্থ ইজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য ইন্ড টু ইন্ড অ্যালং দ্য স্লেভেস অফ এ ফেব্রিক, অর্থাৎ ফুল, এই পুরোটাই, এই প্রান্ত থেকে এই স্লেভেস থেকে প্রান্ত, ইন্ড স্লেভেস, এই স্লেভেসের ইন্ড থেকে এই স্লেভেসের ইন্ড, অর্থাৎ ফুলটাকে আমরা ফেব্রিক লেন্থ বলছি। এটা তিন ভাবে মেজার করা যায়: বাই মেজারিং এ টেবিল, একটা টেবিল ইউজ করে; বাই মেজারিং এ স্কেল, মেজারিং স্কেল ইউজ করে; অ্যান্ড ট্রুমিটার। আমাদের মেজারিং টেবিল, যখন তোমরা কাপড় কিনতে যাও তখন দেখবে তাদের একটা মাপ থাকে টেবিলে, ঠিক আছে, তো সেই টেবিলের ওই মাপে কিন্তু তারা তোমাকে মেপে দেয় মাঝে মধ্যে, সেটাকে আমরা মেজারিং টেবিল বলছি, যে এই টেবিলে একবার উঠলে এতটুকু হবে, তো সেরকম কতবার হচ্ছে সেটার উপায়ে একটা ক্যালকুলেশন করা হয়। মেজারিং স্কেল, আমাদের লম্বা ফিতা আছে বা এ ধরনের স্কেল ইউজ করা যেতে পারে। এখন মেশিনে যেটা হয় অটোমেটিক্যালি, দেখো পাশের যে চিত্রটা দেখতে পাচ্ছ এখানে সেন্সর লাগানো আছে, অটোমেটিক্যালি তোমার লেন্থটা বলে দিচ্ছে। আরো একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে ট্রু মিটার। এই যে ট্রু মিটার হয়তো দেখে থাকবা, এটা ফেব্রিকের প্রান্তে লাগানো থাকে, ফেব্রিকের যখন মুভ করে তখন এই চাকাগুলো ঘোরে, চাকাগুলো ঘুরলে কি হয়, এখানে নাম্বার ওঠে, ডিজিট ওঠে। সো এটা যখন ফেব্রিকের উপর লাগানো থাকে সেভাবে আমরা লেন্থটা মেজার করতে পারি। তো এখন অটোমেটিক মেশিন চলে এসেছে, সবচেয়ে বেশি ইউজ করা হতো আগে ট্রু মিটার, কিন্তু এখন বর্তমানে ডিজিটালাইজড, এখন সেন্সরের কারণে সে কত মিটার গেল পুরোটাই এখানে শো করে। এখন আমাদের মেজারিং টেবিল বা মেজারিং স্কেলের কিন্তু সেরকম দরকার নেই, ছোট স্কেলে দরকার আছে কিন্তু বড় স্কেলে নেই। সো ফেব্রিক লেন্থ মেজারমেন্টের প্রসিডিউর গুলি এগুলি। ফেব্রিক লেন্থ মেজারমেন্টের জন্য আগে ট্রু মিটার ব্যবহার করা হতো, এখন ডিজিটাল মেজারিং টেবিল বা মেশিন যেটাতে আমরা কম্প্যাক্টিং বা ফিনিশিং করে থাকি সেখানেই আমাদের মিটার থাকে, সেখান থেকে আমরা পাই যে কত মিটার ফেব্রিক পাস হলো বা কত মিটার ফেব্রিক ফিনিশ হলো বা কত মিটার ফেব্রিক গেল। সো কন্ডিশনিংটা কিভাবে করতে হবে, যে রিকমেন্ডেড দ্যাট ফেব্রিক শুড বি কন্ডিশনড এট স্ট্যান্ডার্ড টেস্টিং অ্যাটমসফিয়ার, সেটা কত 65 প্লাস মাইনাস 2 রিলেটিভ হিউমিডিটি এন্ড প্লাস মাইনাস 2 ডিগ্রি। সাধারণত আমাদের দেশের জন্য নয়, আমাদের দেশের জন্য মোটামুটি ট্রপিক্যাল কান্ট্রিজের জন্য 27 ডিগ্রি প্লাস মাইনাস 2 ডিগ্রি ফর ট্রপিক্যাল কান্ট্রিজ, এন্ড ইন ফুলি রিল্যাক্স করে তারপর মাপতে হবে। ওকে, তো এখন লেন্থ মেজারমেন্ট ফ্রম দ্য ফুল লেন্থ অফ দ্য মেজারমেন্ট,
স্যাম্পল লেন্থ অফ দ্য মেজারমেন্ট টেবিলের সাহায্যে আমরা করে থাকি। পরের স্লাইডে যদি আমরা একটু দেখি তাহলে ট্রু মিটার সম্পর্কে একটু আমরা জানতে চাচ্ছি যে ট্রু মিটারের কি মেজারিং রোলার থাকবে, প্রেসার রোলার, ফেব্রিক পাসেস থ্রু দ্য বিটুইন। ভেরি সিম্পল। আমরা যদি একটু দেখি যে এখানে কি হবে, মনে করো যে এটা একটা ফেব্রিক, এখানে ফেব্রিক, এটা একটা পুরোটা ফেব্রিক, এই ফেব্রিকের উপরে ট্রু মিটারটা লাগানো আছে। তো যখন এই চাকাগুলো ঘুরবে, এটা চাকাগুলোর একটা ডায়া রয়েছে, চাকাগুলো ঘুরলে কি ফেব্রিকটা গেলে চাকা ঘুরবে, তাহলে কতবার ঘুরলো সেটার উপর এখানে নাম্বার কাউন্ট হচ্ছে। এটাই হচ্ছে ট্রু মিটার এবং এটা দিয়ে এভাবে মেজার করা যায়। ওকে, এটা গেল লেন্থ, উইথ গেল, লেন্থ গেল। এবার আসি ফেব্রিক থিকনেস। থিকনেস মানে হচ্ছে পুরুত্ব। সাধারণত আমরা থিকনেস কখন বুঝি, যে মোটা কাপড় চিকন কাপড় যখন আমরা বলে থাকি, হ্যাঁ, যে যখন নর্মাল শার্ট বানাই আর যখন হুডি কিনি, দুটোর কাপড় কিন্তু এক নয়। সো এই মোটা চিকন বা এটাকে আমরা ফেব্রিক থিকনেস বলছি। বলা হচ্ছে যে ফেব্রিক থিকনেস ইজ ডিফাইন্ড এজ এ পারপেন্ডিকুলার ডিস্টেন্স থ্রু দ্য fabric which determines and dimension between the upper and lower side of the fabric. So determination of the thickness of the fabric samples in laboratory usually carried out with the help of precision thickener. আমরা যদি বলি, so in fabric thickness gauge the fabric should thickness is to be determined and flat, and এখন যেটা হয় যে thickness tester ইউজ করা হয়, আগে thickness gauge ইউজ করা হতো। thickness gaugeটা ঠিক কিরকম, thickness gaugeটা ঠিক এরকম, যে এরকম কিছু খাঁজ থাকতো, ঠিক আছে, যে এই খাঁজে ফেলে আসলে মাপা হতো। মনে করো 1 ইঞ্চি, এটা 2 ইঞ্চি, এটা 3 ইঞ্চি, কোন খাঁজের সাথে এটা মিলতেছে বা কতখানি মিলতেছে সেটাকে ফেব্রিক গজ বলা হতো। কিন্তু এখন আমাদের যে ফেব্রিক থিকনেস টেস্টার রয়েছে, সেই ফেব্রিক থিকনেস টেস্টারের সাহায্যে আমরা সবই মাপতে পারি। যেমন দেখতে পাচ্ছ এখানে নেল কাটারের মতো উপরে চেপে ধরলে এখানে গ্যাপ হবে, তো তারপর ফেব্রিকটা ঢুকিয়ে দিলে এখানে আমার মিটারে রিডিং দেখাবে। তো এখন কিছু ডিজিটাল মেশিন পাওয়া হয় যেগুলো সরাসরি ফেব্রিক থিকনেসটা প্রকাশ করে থাকে। ওকে, পরের স্লাইডে যদি আমরা একটু দেখি, so determination of fabric thickness, this is the thickness of the fabric thickness এর আমরা কি মেশিনের সাহায্যে সহজেই করতে পারতেছি, এখানে আর কোনো সেম প্রসিডিউর নাই। বলা হচ্ছে determination of thickness of the fabric sample in laboratory usually carried out with the help of a precision thickeners. Yes, in this equipment the fabric whose thickness is to be determined kept in the flat uneven and circular pressure, যেটা আমরা দেখলাম, fourth in the and into the help of the top and under the standard fixed load and dial indicator thickness in mimi. This dial indicator thickness in mimi, হ্যাঁ, এই যে এনএভিল এখানে রাখতে হবে প্রেসার ফুট। ওকে, so the principle of the measurement of the fabric thickness is based on the precise measurement of the distance between two plain parallel plates separated by the cloth and known as pressure applied and maintained in the plates. So ভেরি সিম্পল, কোনো টেকনোলজি এখানে বলবো না, যে একটা ফেব্রিককে একটা মিটার গেজে নিয়ে অথবা একটা আমাদের ডিজিটাল মেশিনে নিয়ে কি করছি, মাঝখানে দিচ্ছে, সেটা আমাদেরকে রিডিং দিচ্ছে। সো অবজেক্টিভস অফ দ্য ফেব্রিক থিকনেস গজ বলা যেতে পারে, ফেব্রিক থিকনেস ম্যাটার বলা যেতে পারে। কিসের উদ্দেশ্য, যে টু নো দ্য থিকনেস অফ দ্য ফেব্রিক, ডিটারমাইন দ্য ভ্যালু অফ দ্য ফেব্রিক থিকনেস এন্ড টু নো অ্যাবাউট দ্য থিকনেস অফ ডিফারেন্ট ফেব্রিক। ওকে, তো এটার একটু মেজারমেন্ট থিকনেস টেস্টার সম্পর্কে জানবো। বিভিন্ন প্রকার থিকনেস টেস্টার ইউজ করা হয়, যেমন রেনল্ডস এন্ড ব্যারন থিকনেস টেস্টার, হেলথ থিকনেস টেস্টার, শিলি থিকনেস টেস্টার, মেগা এনা থিকনেস টেস্টার। তো এটা যদি আমরা দেখি, মোটামুটি শিলি থিকনেস টেস্টার গেজ, সেটার কি কি আছে, বা গজ বা টেস্টার যেটাই বলো না কেন, আমরা এখানে নাম্বারিং কিছু দেখতে পাচ্ছি। যেমন 1, যেটাকে আমরা এনভিল বলতেছি, যা পাদদয়, যে this is the anvil and circular pressure foot dia 10 meter 2, এই যে সার্কুলার প্রেসার ফুট এটা। তারপরে রয়েছে জিরো সেটিং ডায়াল গেজ ব্লেজ, হ্যাঁ, 3 নাম্বার কোথায় গেল আমাদের, জিরো সেটিং, আমাদের প্রথমে সেটিং করে নিতে হয়। তারপর রয়েছে নব ফর জিরো সেটিং এন্ড ডায়াল গেজ 4, এই যে নব, এটা দিয়ে জিরো সেটিং করতে হয়, এটা যখন এনভিল অ্যানালগ হবে তখন। তারপর কি ডেড ওয়েট এস পার স্ট্যান্ডার্ড ওয়েট 5, আমাদের একটা ওয়েট থাকতে হবে যে কোন যে স্ট্যান্ডার্ডে মাপবো। লিফটিং লিভার 6, যেটা দিয়ে ধরে আমরা উপরে উঠাবো এই প্রেসার ফুটটাকে। এন্ড গ্রাফস স্ক্রু ইন দ্য ক্যালিব্রেশন 7, আমাদের ক্যালিব্রেশন স্ক্রু রয়েছে, ক্যালিব্রেট করে নিতে হয় প্রথমে যে এটা থিকনেসের যে মেজারমেন্টের পদ্ধতিটা ঠিক আছে কিনা। সার্কুলার প্রেসার ফুট বা অ্যাকচুয়াল মাপ দিচ্ছে কিনা, সার্কুলার প্রেসার ফুট ডায়া 25 মিমি, এটা ছিল ডায়া 10 মিমি, এটা চেঞ্জ করা যায়।
এই ছিল আমাদের শৈলী, যেটা অ্যানালগ। পাশে একটা রয়েছে আমাদের একই ঘটনা, সেটা হচ্ছে ডিজিটাল। এই ছিল আমাদের মেজারমেন্ট মেথডের মেশিন সম্পর্কে। সো স্পেসিফিকেশন যদি আমরা দেখি, যে রেঞ্জ মেজারমেন্ট 0 to 10 মিমি, লেজার ডায়াল এত মিমি, ডায়ামিটার 60 মিমি, প্রেসার ফুট এক্সেট্রা। তো মোটামুটি ওয়ার্কিং প্রিন্সিপল কি, ভেরি সিম্পল। ফেব্রিক স্যাম্পল is that is to be measured kept in the anvil and pressure foot is gently lowered on the specimen, and the regarding this taken get the thickness of the specimen, and the flat circular are indicator of the micrometer exists the specific of the fabric sample and have a procedure। কি সমস্যা, কি প্রসিডিউর? কিছুই না, শুধু এখানে ফেব্রিকটাকে প্লেস করব। সবকিছু ঠিক করে আগে কন্ডিশন ক্যালিব্রেশন করে নিতে হবে, জিরোতে সেট করে নিতে হবে। সেট করার পর ফেব্রিকটাকে এটা ধরে এখানে দিতে হবে, তারপর এখান থেকে রিডিং নিতে হবে। ডিজিটাল হলে সরাসরি রিডিংটা উঠবে। ওকে, তো পয়েন্টস শুড বি কনসিডার ইন মেজারিং দ্য থিকনেস। মেজারিং করার সময় কিছু পয়েন্টস আমাদের মনে রাখতে হবে, যেমন a circular foot diameter is inch is usually used, to the ratio of the foot diameter and the cloth thickness should be not less than 5:1। সেজন্য দুই প্রকার আমরা প্রেসার ফুট দেখলাম। Okay, 7 size of the anvil. If the circular anvil used it should be at least 2 inch greater than its diameter, then the pressure foot where the sample is larger than anvil and should be the surrounded with the sample support smooth plane। দেখো, এটাই যদি বেশি মোটা হয়ে যায় তাহলে তো, এটাই যদি এটার থেকে বড় হয়ে যায় তাহলে তো অ্যাকচুয়ালটা আমাদের পাচ্ছি না। সেজন্য যে আমাদের যেটা রয়েছে এনভিলের থেকে প্রেসার ফুটটা অবশ্যই একটু ছোট হতে হবে। তারপরে অ্যাপ্লাইড প্রেসার, যে রিকমেন্ডেড প্রেসার ইজ স্পেসিফাইড, যেমন 0.1 পাউন্ড পার ইঞ্চি, 10 পাউন্ড ইঞ্চি, যেই বায়ারটা যেভাবে চাচ্ছে সেটাকে সেভাবে মেজার করে দিতে হবে। অ্যান্ড সুইটেবল ওয়ার্ডস মে বি অ্যাডেড প্রেসার ফুট বাই অবটেন প্রেসার। এই 0.1 অথবা 10 এগুলোই সাধারণত চলে। ওকে, ভেলোসিটি অফ দ্য প্রেসার ফুট শুড বি লোয়ার্ড স্লোলি। ধপাস করে দিলে হবে না, যে একবারে স্টেপলারের মতো ইয়ে করলাম, ফেব্রিকটা দিলাম, আবার একবারে মারলাম, মানে ছেড়ে দিলাম প্রেসার ফুটটাকে। সো ইট উইল বি ডিফ্লেক্ট। সো এটাকে আমরা স্লোলি, এটা কি ইউনিট স্লো দ্য কেয়ারফুল মুভমেন্ট ফেব্রিকের উপর বসাতে হবে। দ্য থিকনেস টেস্ট ইজ রিড ফ্রম দ্য ডায়াল এন্ড মেজারমেন্ট হোয়েন দ্য মুভমেন্ট পয়েন্টার হ্যাজ স্টপড। বলা হচ্ছে থিকনেস রিড এন্ড ডায়াল, এই যে পয়েন্টারটা রয়েছে যেটা সেখানে তখন নিতে হবে। এটা কি করবে, যখন অ্যানালগের ক্ষেত্রে একটু কাঁপবে, যখন ফেব্রিকটা রাখার পর কয়েক মিনিট হবে তখন এটা কি স্থির হবে, তখন এখান থেকে মান নিতে হবে। একইভাবে ডিজিটালটাও এটা উঠানামা করবে, যে পয়েন্টস গুলি সেটাকে একটু স্থির হওয়ার জন্য, ফিক্স হওয়ার জন্য সময় দিতে হবে। ওকে, আমরা ইউজফুলনেস অফ দ্য মেজারিং থিকনেস কি, ইউজফুল কি আমরা জানতে পারি। দিস ইজ, সেটাই বড় ইউজফুল, যে স্পেসিফিকেশন সাপ্লাইড অফ দ্য ফেব্রিক বায়ারকে বলতে পারি। কনসেপ্ট ইনক্রিজিং দ্য wrinkle resistance এগুলো সম্পর্কে, assumption of the fabric handle, fabric properties, fabric geometry। হ্যাঁ, অবশ্যই এগুলো সম্পর্কে আমরা জানতে পারি। ফেব্রিক জিওমেট্রি কি, যে একটা ফেব্রিক কি রকম, কি কিভাবে, সবগুলি কিন্তু আমরা জানতে পারি যখন এটা জানবো। যেমন একটা মোটা কাপড়, তার গরম বেশি হবে, ওজন বেশি, জিএসএম বেশি। ওকে, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফেব্রিকের থিকনেস গেল, উইথ গেল, লেন্থ গেল, থিকনেস গেল। এবার আমরা দেখবো সেটা হচ্ছে ডাইমেনশনাল স্টেবিলিটি, অর্থাৎ তার যে আগে যে ডাইমেনশনটা থাকে সেটা পরবর্তী থাকে কিনা। তোমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ, সেই ছবিতে দেখা যাচ্ছে বিফোর আফটার। আর আমি প্রায় একটা উদাহরণ দিয়ে থাকি, যে মনে করো তুমি বাজার থেকে এটা কিনে নিয়ে এসেছো, বা একটা টি শার্ট কিনে নিয়ে এসেছো, সেটা ধোয়ার পর দেখা গেল যে হয় ছোট হয়ে গেছে অথবা বড় হয়ে গেছে। এই যে সমস্যাটা সৃষ্টি হয় সেটাকে আমরা সিঙ্কেজ বলি টেক্সটাইলের ভাষায়, বা ডাইমেনশনাল ডিসাবিলিটি আমরা বলে থাকি। তো ডাইমেনশনাল স্টাবিলিটি বলতে যেটা বোঝাচ্ছে, যে সেটা মনে হচ্ছে যেটা যেরকম ছিল সেটা সেরকম আছে কিনা, সেই শেপে ছিল সেই শেপে আছে কিনা, সেটাকে আমরা ডাইমেনশনাল স্টাবিলিটি বোঝাচ্ছি। is the vital characteristics of a fabric. It is required to confirm about the dimensional stability of a dyed fabric. The measured dimensional stability determines whether the fabric has potential original shape remain stable। বাংলা কথায় যদি বলি, একটা ফেব্রিকের যে শেপ আছে সেটা যখন কোনো এজেন্ট বা কোনো প্রসেসের মধ্য দিয়ে যাওয়ার পরে তার শেপের কি পরিবর্তনটা হবে, বা সেই চেঞ্জটাকে আমরা শ্রিঙ্কেজ বলছি বা ডাইমেনশনাল চেঞ্জ বলছি। কিন্তু সেটা যদি স্টেবল থাকে তাহলে সেটা স্টেবিলিটি, অর্থাৎ এই যে চেঞ্জ হওয়ার ধর্মটা বা কম বেশি হওয়ার যে প্রক্রিয়াটা, প্রাধান্যটা, ধর্মটা, প্রপার্টিসটা, সেটাকে আমরা ডাইমেনশনাল স্টেবিলিটি বলছি।
স্কোপ এন্ড প্রিন্সিপল যদি আমরা একটু দেখি, যে বলা হচ্ছে টু ডিটারমাইন দ্য dimensional change of the fabric, the garment subjected in proper combination in specified drying procedure. দেখো, এই যে ডাইমেনশনাল স্ট্যাবিলিটিটা কেন হয়, এটা হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। মনে করো সিম্পলি যদি আমি তোমাকে বলি, তুমি যদি তোমার ফেব্রিক একটা গেঞ্জি আছে তোমার বাসায়, মনে করো আন্ডারগার্মেন্ট, সেটাকে তুমি কি করছো, স্ট্রেচ করছো। ধোয়ার সময় তুমি মনে করো স্ট্রেচ করে ছেড়ে দিলে, তাহলে কি সেটা ডিফর্ম হয়ে গেল। তারপর সেটা আবার ধোয়ার পরে ওয়াশ করে দিলে সেটা আবার আগের অবস্থায় ফিরে আসছে। ঠিক আছে না? সো এইভাবে যখন আমরা প্রসেসিং করতেছি টেক্সটাইল গুলো, সেই টেক্সটাইল প্রসেসিং এর ক্ষেত্রে আমরা কখনো লেন্থে টানতেছি, কখনো ডায়া টানতেছি, আবার ফেব্রিক যখন তৈরি করতেছি গার্মেন্টস, তখন হয়তো টেনে টুনে সেলাই করছি। অনেকগুলো বিষয় জড়িত থাকে এই ডাইমেনশনাল স্টেবিলিটির। অথবা যখন নিটিং করতেছি, সেই নিটিংটা অনেক টান টান করে করতেছি, অথবা ডাইং করতেছি, সেটা ডাইং মেশিনে বেশি সময় ধরে করতেছে। অনেকগুলো কারণ হতে পারে এই ডাইমেনশনাল স্টেবিলিটির। ওকে, নাও টেস্ট মেথড ফর ডাইমেনশনাল স্টেবিলিটি, আমরা একটা টেস্ট মেথড পড়বো। আমরা দেখতে পাচ্ছি যে আইএসও 3759 অথবা আইএসও 6630 অথবা আইএসও অথবা এটিসিসি এটিসিসি 150 যেটা বা 135, যে কোনো টেস্টই করা যাবে। কালার, এটাকে আমরা কালার ডাইমেনশনাল চেঞ্জ বলতেছি, অথবা শ্রিঙ্কেজ টেস্ট অনেক সময় বলে থাকে ডাইমেনশনাল টেস্ট। সো এটার কি বলা হচ্ছে যে this test method is intended for the determination of dimensional changes in woven and knit fabric garments. এটা ফেব্রিক স্টেজে হতে পারে, গার্মেন্টস স্টেজে হতে পারে, হয় কি সাবজেক্টেড টু রিপিটেড অটোমেটিক ল্যান্ডারিং প্রসেস। যখন আমরা কি করছি, ধুয়ে দিচ্ছি, বা লন্ড্রি অটোমেটিক ল্যান্ডারিং প্রসেস কমনলি ইউজ এট হোম। এই অবস্থায় তার কি হবে সেটা আমরা আগেই প্রেডিক্ট করার জন্য যে টেস্ট করি, সেটাই কিন্তু এটা। তো এটার জন্য কি, দ্য ডাইমেনশনাল চেঞ্জেস অফ টেক্সটাইল স্পেসিমেন সাবজেক্টেড টু দ্য ওয়াশিং আর মেজার্ড ইউজিং এ পেয়ার অফ বেঞ্চমার্কস এন্ড অ্যাপ্লাই দ্য ফেব্রিক বিফোর ওয়াশিং। আমরা সাধারণত মূলনীতিটা কি, যে আগে তাকে তার লেন্থ উইথ সবকিছু মেপে রাখি, ধোয়ার পরে তার লেন্থ উইথ মাপবো, তাহলে বুঝতে পারবো যে এটা কি বাড়লো নাকি কমলো, সেটাকে আমরা ডাইমেনশনাল চেঞ্জ বলছি। তো এই ডাইমেনশনাল চেঞ্জের জন্য আমাদের স্টেবিলিটি মেজারমেন্টের জন্য কি কি মেশিন লাগবে বা কি কি উপকরণ লাগবে, সেগুলো হচ্ছে স্যাম্পল মার্কার, আমাদের একটা মার্কার লাগবে যেটা সাহায্যে আমরা কি কাটবো, পাশের স্লাইডে ছবিটা আছে। তারপর মার্কার পেন, যেটা একটু দেখা যাবে, বা মার্কার পেন উজ্জ্বল স্থায়ী রঙের, সেটা স্টেবিলিটি, কারণ ধোয়ার ফলে যদি তোমার যে চিহ্নটা দিচ্ছ তুমি সেটা উঠে যায় তাহলে তো সমস্যা। সো স্টেবিলিটি টেমপ্লেট এন্ড শ্রিঙ্কেজ এক্সটেনশন রুলার মেজারমেন্ট করার জন্য, এন্ড ওয়াশকেটর, সেটা যে কোনো ওয়াশকেটর হতে পারে। স্যাম্পল আমরা বাড়িতে যে ইউজ করি, ওয়াশিং মেশিন ইউজ করি, সেটা হলেও হবে। ওকে, দেখো তোমাদের যেটা বললাম এই সেই বোর্ড, বলা হচ্ছে যে ক্যালিব্রেট দ্য স্টিল রুলস এন্ড অ্যাপ্রোপ্রিয়েট লেন্থস গ্রাজুয়েট ইন দ্য সেন্টিমিটার এন্ড মিমি, সুন্দর করে মাপতে হবে টেপ দিয়ে। তারপর কি ক্যালিব্রেট ট্যাপ মেজার, ওটা ট্যাপটা আগে মেজার করে নিতে হবে যদি এরকম কিছু হয়, ক্যালিব্রেশন হয়, ডিজিটাল হয়, আর যদি না হয় তাহলে দরকার নাই। বালাস্ট, এই যে বালাস্ট তোমরা দেখতে পাচ্ছ পলিস্টার মেক ওয়েটস, এটা যখন এটা ইয়ের সাথে দিতে হয়, যখন আমাদের স্যাম্পলের ওয়েট কম হয়ে যায় তখন সেই বালাস্ট দিতে হয়। ওকে, তারপরে রয়েছে মেশ ড্রাইং র্যাক ইন ড্রাইং লাইন, শুকানোর জন্য এবং ধোয়ার জন্য রয়েছে নন ফসফেট ডিটারজেন্ট, সোডিয়াম পাইরবোরেট এন্ড টিএডি। ওকে, তাহলে আমাদের কি কি হলো, স্যাম্পল হলো, ডিটারজেন্ট হলো, মেশিন হলো। এখন আমরা কি করব, পূর্বে মাপ দিয়ে পরে ধুয়ে আবার মাপবো, এটাই হচ্ছে সিম্পল প্রসিডিউর। তো এটা সাধারণত বোর্ড, এই বোর্ডের সাহায্যে চিহ্ন দিই আমরা, স্টাবল মার্কার দিয়ে চিহ্ন দেওয়ার পর কি এই চারপাশে কেটে নেই, কেটে নেওয়ার পর এভাবে সেলাই করি। তো এটা সাধারণত 50 সেন্টিমিটার হয়ে থাকে সেলাইটা, এবং যে পয়েন্টস গুলি হয়ে থাকে সেগুলো সাধারণত 35 সেন্টিমিটার হয়ে থাকে সব দিকে। এই বোর্ডটার পারফোরেটেড আছে, এখানে ফুটা আছে, এটা এই যে এরকম ফেব্রিকের উপর বসায় এরকম করে দাগ দিই, দাগ দিয়ে এটার বাইরে থেকে একটা দাগ দিয়ে কেটে ফেলি। ওকে, সো স্পেসিমেন প্রিপারেশন কি রকম, যে the minimum size of stability test is a square 50 গুণন 50 সেন্টিমিটার, smaller pieces are not acceptable। এর চেয়ে সাধারণত অ্যাকসেপ্ট করা হয় না, কারণ ছোট জায়গায় ডাইমেনশনাল চেঞ্জটা সেভাবে বোঝা যায় না, কিন্তু বড় জায়গায় সেই ডাইমেনশনাল চেঞ্জটা সহজেই বোঝা যায়, সেজন্য আমরা বড় ইউজ করব। সো লে অফ দ্য ফেব্রিক রিল্যাক্স এন্ড 4 আওয়ার্স এন্ড বেঞ্চ এন্ড এম্বিয়েন্ট কন্ডিশনস স্মুথ, টেনশন ফ্রি ভাবে রিল্যাক্স করে ছেড়ে দেব। টেনশন ফ্রি ভাবে আমরা কি করব, এটাকে রিল্যাক্স করব। and do not use fabric within 5 সেন্টিমিটার on the sleeves, আমরা স্লিভেসে 5 সেন্টিমিটার বেশি ইউজ করব না।
and place the template on the fabric with the side of the template parallel length of the direction. নরমালি কি করছি, একটা ফেব্রিকের উপর প্লেটটা বসাচ্ছি, মার্ক দ্য থ্রি উইথ এন্ড লেন্থ মার্কস পয়েন্ট 35 সেন্টিমিটার অ্যাপার্ট। তারপর ফেব্রিকের গায়ে এই যে 35 সেন্টিমিটার 35 সেন্টিমিটার 35 সেন্টিমিটারের দাগ দিতেছি। and draw the around edges of the template, do not round of the corners, কর্নার গুলো রাউন্ড করা যাবে না, যেরকম আছে সেরকমই কি করে কেটে নিব। and draw an arrow in the outside the measurement area to donate the length and, এবং আমাদের কি এখানে একটা দাগ দিয়ে দিতে হবে যে কোনটা লেন্থ এবং কোনটা উইথ, নাহলে আমরা এরকমটা হলে যেহেতু স্কোয়ার সাইজ স্যাম্পল আমরা বুঝতেই পারবো না। তাহলে স্যাম্পল প্রিপারেশনের জন্য সেই বোর্ড একটা 50-50 বোর্ডের এখানে 35-35 দাগ আছে, ফেব্রিকের উপর প্লেস করব, প্লেস করে এই ফোঁটাগুলো দিয়ে একটা পার্মানেন্ট মার্কার দিয়ে দাগ দিব। দাগ দিলে ফেব্রিকের গায়ে 35-35 থেকে গেল, বাইরে থেকে 50 কেটে নিলাম, নেওয়ার পর সুইং করে নিলাম ফেব্রিক স্যাম্পলটাকে, এরকম করে সুইং স্যাম্পলটাকে করে নিয়ে লেন্থ উইজ মেজারমেন্টটা ডিরেকশনটা দেখাই দিলাম। এখন কি করতে হবে, স্যাম্পলটাকে আমার ওয়াশ করতে হবে। দেখো এখানে অনেকগুলো ফেব্রিকের আমরা ডাইমেনশনাল স্টেবিলিটি বের করতে পারি, তো সেই ফেব্রিক গুলো কি কি হতে পারে, যেমন ওভেন ফেব্রিক হতে পারে, ওয়ার্প নিটেড ফেব্রিক, ওয়ার্প নিটেড ফেব্রিক, ক্রিঙ্কলেড ফেব্রিক, সবগুলো ফেব্রিকই হতে পারে। তো সবগুলো ফেব্রিক সাধারণত ওভেন ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি, দেখো ওভেনের ক্ষেত্রে আমরা একটা সিঙ্গেল লেয়ার অফ ইউজ ফেব্রিক করি, অর্থাৎ আমরা একটা শীট থেকে একটা ফেব্রিক থেকে এক লেয়ার কেটে নিব অ্যাকর্ডিং টু দা মার্ক। সো ইউজ দিস স্লট এন্ড টেমপ্লেট। ওয়ার্প এবং ওয়ার্প নিটের ক্ষেত্রে আমরা সাধারণত টু প্লাই ইউজ করি, যে সরি ওয়ার্প নিটের ক্ষেত্রে আমাদের দেশে ওয়ার্প নিট চলে। ইউজ অফ এ সিঙ্গেল লেয়ার অফ দ্য ফেব্রিক, ইউজ দ্য হোল। ওকে, এই ওভেনের মতোই আমরা ওয়ার্প নিটেড করছি। ওয়ার্প নিটেড এর ক্ষেত্রে বলা হচ্ছে যে fold the fabric into double layer and the fold parallel to the walls and use the holes in the template and prevent the fabric being degraded by a pen or dollar marker, মানে যেগুলো পার্মানেন্ট মার্কার, টেক্সটাইল মার্কার বলা হয়, তোমরা হয়তো দেখে থাকবে যে রংটা চলে যায় না, এরকম ধুইলে বা বাকি যে কোনো প্রসেসিং এর মাধ্যমে হলেও রংটা চলে যায় না, এরকম ধরনের। ক্রিঙ্কলেল ফেব্রিক, ক্রিঙ্কলেল ফেব্রিক কোনটা, এই ভাঁজ ফেব্রিক জর্জেটের মতো, হ্যাঁ। So lie the fabric pieces on the smooth surface and allow the relaxation naturally and without placing the stability template of the fabric, remove a specimen approximately 50-50 কেটে নিতে হবে নরমালি মাপে। কারণ হচ্ছে যখনই আমরা সেখানে প্লেটটা দিব সেটার কি কারণে, ওয়েটের কারণে সেটা আবার ইয়ে হয়ে যাবে, একটা কি বলবো পরের দিকে দেখাচ্ছি। সো place 3 warp and 3 warp measurement points and specimen shrinkage extension and ruler is the same stability of the temple। দেখো বাংলা কথা যদি আমি বলি, মোদ্দা কথা, যে একটা ফেব্রিকের উপর তুমি বিফোর ওয়াশের আগে দাগ দিলা 4টা, ধোয়ার পর সেই 4টা দাগ মেজার করে দেখলা যে ঠিক আছে কিনা, বা যদি ঠিক না থাকে কতখানি চেঞ্জ হয়েছে, তাহলে এই চেঞ্জ থেকেই কিন্তু তুমি বুঝতে পারবা যে তোমার ডাইমেনশনাল স্টেবিলিটি কতখানি বাড়লো নাকি কমলো। দেখো এই যে আমাদের এটা ক্রিঙ্কেল ফেব্রিক, এই ক্রিঙ্কেল ফেব্রিকের উপর যখন আমরা বোর্ড বসাবো তখন কি ফেব্রিকের ঢেউগুলা ক্রিঙ্কেল গুলো থাকবে না, সেজন্য আমরা এটা বোর্ড ছাড়াই পয়েন্ট মেজার করে চিহ্নিত করব। এছাড়াও ইলাস্টিকের ক্ষেত্রে আমরা মেজার করতে পারি, যেমন 450 মিমি ইন লেন্থ, উইথ তো সবগুলো ঠিকই থাকে, নিয়ে আমরা এটাকে ওয়াশ করতে পারি সেটার কি ধরনের পরিবর্তন হচ্ছে। সো ওয়াশ করার পর আমাদের কি করতে হবে, শুকাতে হবে। তো ওয়াশের আগে শুকানোর মেথডটা সম্পর্কে একটু জেনে নেই, কিভাবে শুকাচ্ছি সেটাও কিন্তু আমাদের ডাইমেনশনাল স্টেবিলিটির উপর ডিপেন্ড করে। দেখো আমরা কি করি সাধারণত বাসাবাড়িতে, কাপড় ধুয়ে স্কুইচ করে তারপর সেটাকে একটা ঝাড়ি মেরে বা একটু ইয়ে করে পানিটাকে ঝরিয়ে নিয়ে তারপর শুকাতে দেই, তাই না? তো এই ক্ষেত্রে কিন্তু তোমরা লক্ষ্য করে থাকবা যে তোমরা টানলেই কিন্তু ফেব্রিকের লেন্থ বা উইথটা বেড়ে যাচ্ছে। সো এটাও কিন্তু একটা ফ্যাক্ট, সেজন্য আমাদের অনেকগুলো মেথড রয়েছে অ্যাবাউট দ্য ড্রাইং এর ক্ষেত্রে, যেমন লাইন ড্রাইং কি, স্পেসিমেন ইজ হ্যাং টু কর্নার্স উইথ দ্য ফেব্রিক এন্ড লেন্থ ইন ভার্টিক্যাল, এটা সাধারণত এটাকে আমরা লাইন ড্রাই বলছি। ডিপ ড্রাইটা কি, ডিপ ড্রাই ইজ ওয়াইড স্পেসিমেন ইজ হ্যাং বাই টু কর্নার্স উইথ দ্য ফেব্রিক লেন্থ ইন ভার্টিক্যাল ডিরেকশন। এ পার্থক্য একটা, এখানে আমরা স্কুইজ করি যাই করি না কেন, কিন্তু ডিপ ড্রাই কি কোনো ওয়াইড স্পেসিমেনটাকে সরাসরি পানি থেকে চুবাইয়ে ওঠার পর এখানে চিপা যাবে না বা স্কুইজ করা যাবে না, এটাকে আমরা সরাসরি শুকাবো, সেটাকে আমরা ডিপ ড্রাই বলছি। তারপর হচ্ছে ফ্ল্যাট ড্রাই, এরকম ভাবে কি আমরা নরমালি রেখে দিব যে যেন তার সিঙ্কেজের কোনো সমস্যা না হয়, লেন্থ বা উইথ কোনো দিকে প্রসারিত বা সংকুচিত না হয়, সেজন্য অ্যাকচুয়ালটা পাওয়ার জন্য আমরা এভাবে যখন শুকাবো সেটাকে আমরা ফ্ল্যাট ড্রাই বলছি। তারপরে রয়েছে টাম্বল ড্রাই, আমরা যেটা মেশিনে শুকাই সরাসরি সেটাকে আমরা টাম্বল ড্রাইং বলছি, শুকিয়ে অর্থাৎ র্যাপিডলি। এই ছিল আমাদের ড্রাইং মেথড। তো ড্রাইং মেথডের ক্ষেত্রে সাধারণত ফ্ল্যাট ড্রাই
রিকমেন্ড করা হয় অথবা ডিপ ড্রাই রিকমেন্ড করা হয়ে থাকে। মাঝে মাঝে টাম্বল দিয়েও মেরে দেয় অনেকেই। ওকে, এবার আমরা মেজারমেন্ট প্রসিডিউরে আসি। আমরা কি বলা হচ্ছে 4 আওয়ার রিল্যাক্সেশন। আচ্ছা, এখানে কি এর প্রসেসটা আসেনি, ওয়াশ প্রোগ্রামটা বাদ চলে গেছে। ওকে, তাই তো বলি, দেখো। সো ওয়াশ প্রোগ্রাম স্যাম্পল প্রিপারেশন ওকে হয়ে গেলে তো আমাদের ওয়াশ করতে হবে। তো ওয়াশের জন্য আমাদের কারেক্ট একটা সাইকেল ঠিক রাখতে হবে। মোটামুটি 30 মিনিট ওয়াশ করলে হয়, সেভারাল সাইকেল, সেটাও একটা নির্দেশনা রয়েছে আইএসও অথবা এটিটিসি মেথডে, যে কতগুলো সাইকেল হবে, কতক্ষণ ধরে হবে। সাধারণত ডিটারজেন্ট যেগুলো আমরা ওয়াশ করলাম, মোটামুটি কি বলবো, যে অ্যাকর্ডিং টু দ্য রিমার্কেবল টেম্পারেচার বা উল্লেখিত টেম্পারেচারে আমাদেরকে ওয়াশ প্রোগ্রামটা চালাতে হবে। তো এটা কত টাইমস ঘুরবে, কত সময় ঘুরবে, এটা ডিপেন্ডস করছে কোন বায়ার কিভাবে যাচ্ছে তার উপরে। ওকে, এখন আমরা যদি একটু মেজারমেন্টে চলে আসি, ওভেন মেজার এবং নিড মেজারমেন্টের ক্ষেত্রে সব ক্ষেত্রেই আমাদের ওয়াশ করার পর ফেব্রিকটা শুকানোর পর আমাদের কিন্তু আবার রিল্যাক্সেশন করতে হবে। যেমন প্রথমের দিকে রিল্যাক্সেশন করার পর ফেব্রিকটার মাপ নেওয়া হয়েছে, ঠিক তেমনই ভাবে এটারও কিন্তু রিল্যাক্সেশন করার পর ফেব্রিকটার আবার মাপ নিতে হবে। অর্থাৎ কন্ডিশনটা একই রাখতে হবে, তখন যেভাবে নিয়েছিলাম আর এখন যেভাবে নিচ্ছি সেটার কন্ডিশনটা। সো বলা হচ্ছে কি, আমরা যদি লক্ষ্য করি যে রিমিজার আফটার 4 আওয়ার রিল্যাক্সেশন and transfer the specimen into work surface of the same location, do not move the specimen about the while remeasuring। যখন আমরা করব একইভাবে কোনো নড়াচড়া যেন না হয়। ইউজ ওয়ান অফ দ্য ফলোইং মেথডস ফর মেজারমেন্ট, যে কোনো মেথড আমরা ইউজ করতে পারি। আহ, তো বলা হচ্ছে যে সিঙ্কাস এক্সট্রাকশন রুলার হোল্ডিং এট 45 ডিগ্রি and rate of 5% stance স্কেলটা ধরতে হবে 45 ডিগ্রিতে। সো আমরা একটু দেখব শ্রিঙ্কেজ কি। নরমালি পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, বিফোর ওয়াশ বাই আফটার ওয়াশ বাই বিফোর ওয়াশ। আগে কি ছিল, মনে করো এই পয়েন্টসে তুমি চিহ্নিত করছো, এই পয়েন্টসটা তুমি চিহ্নিত করছো, এই পয়েন্টসটা করছো, এই পয়েন্টসটা করছো, এই পয়েন্টসটা করছো, এই পয়েন্টসটা, এটা হয়েছে, এটা হয়েছে। ওকে, এটা ছিল বিফোর ওয়াশ। এরপরে মাপার পরে আমরা লেন্থ উইথ বের করব আফটার ওয়াশ, কতখানি কমলো নাকি বাড়লো, এই দুই ওজন পার্থক্য থেকে আমরা অর্থাৎ বুঝতে পারবো ফেব্রিক কম্প্রেসড ডিক্রিজ হলো নাকি এক্সটেনশন হলো। তো সেটা থেকে আমরা বের করব, সেটা হচ্ছে শ্রিঙ্কেজ। তো ইট মে বি পজিটিভ অর ইট মে বি নেগেটিভ, শ্রিঙ্কেজ যে শুধু নেগেটিভ হবে এমন কোনো কথা নাই। এই ছিল শ্রিঙ্কেজ। এরপরে আমাদের আরো শ্রিঙ্কেজের পর আমাদের আরো একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে স্পাইরালিটি ক্যালকুলেশন। স্পাইরালিটি ক্যালকুলেশন, স্পাইরালিটিটা হচ্ছে যে কোনো একটা ফেব্রিক যখন এরকম হয়ে যাবে, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে ওয়েলস গুলি সোজা থাকার কথা ছিল, কিন্তু ওয়েলস গুলি যখন বাঁকা হয়ে যাবে তখন সেটাকে স্পাইরালিটি বলছে। এখন যেটা মাপতে হবে সেটা হচ্ছে কি পরিমাণ বাঁকা হলো, সেটাকে আমরা বলতেছি। তো এটা মেজার করার জন্য আমাদের দুটো পদ্ধতি রয়েছে স্পাইরালিটির জন্য। প্রথমত দেখো, একটা সূত্র রয়েছে 100 গুণন এক্স বাই ওয়াই, মানে হচ্ছে আমরা যদি এটাকে কি বলবো, যে কতটুকু হলো আর কতটুকু আগে ছিল সেটার যদি পার্সেন্টেজ করি, তাহলে কিন্তু আমরা সহজেই আমাদের স্পাইরালিটি পার্সেন্টেজটা পেয়ে যাচ্ছি। অথবা আরেকটা মেথড সবচেয়ে প্রচলিত, তোমরা লক্ষ্য করলে দেখতে পারবা, দেখো যে এরকম একটা টি শার্ট ওয়াশ করার পর এরকম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিরকম, যে এখানে আমরা যদি এরকম একটা ওয়েবট দেখি, দেখো এখানে বিফোর ওয়াশে একটা স্যাম্পল ছিল 8x8 ইঞ্চি, আফটার ওয়াশে তার কি একটু চেঞ্জ হয়ে গেছে। দেখো এ বি সি ডি ছিল আগের অবস্থান, কিন্তু ধোয়ার পরে চেঞ্জ অবস্থান হয়ে গেছে, এ সি ড্যাশ একটু চেঞ্জ হয়ে গেছে। তাহলে ক্যালকুলেশনটা কিরকম হবে, 100 গুণন 100 গুণটা পরে আগে কি সি ইন্টু সি সি ড্যাশ, দেখো সি সি ড্যাশ মানে কতখানি বৃদ্ধি পেলো, সি সি ড্যাশ বাই এ সি ড্যাশ, এবং এ পাশে কতখানি বৃদ্ধি পেলো, লেন্থ এবং উইথ কতখানি বৃদ্ধি পেলো। সেটাকে আমরা যদি আমরা মনে করি যে লেন্থ, এটা অনেকগুলো মেজার করে গড় করতে হয়, মনে করলাম যে আমরা লেন্থ কি পেলাম, সি সি ড্যাশ এখানে আমরা 0.5 দেখিয়েছি এবং লেন্থ যেটা সেটা ঠিকই দেখিয়েছি 8, ভাগ করলে যেটা আসে 6.25%। তো এই ছিল আমাদের শ্রিঙ্কেজ মেজারমেন্ট, তারপরে রয়েছে স্পাইরালিটি মেজারমেন্ট, এবং বাকি যে প্রথম থেকে আমরা দেখে আসলাম লেন্থ উইথ এবং কি বলবো থিকনেস, তারপরে রয়েছে আমাদের শ্রিঙ্কেজ। এই ছিল আজকের আমাদের লেকচার রিভিউ বা সামারিতে যদি একটু চলে যাই,
সামারিতে গেলে যেটা দেখা যাচ্ছে যে ফেব্রিক কাকে বলে সেটা আমরা জানলাম যে ফেব্রিক ইন্টারলুপ ইন্টারমেস্টের মাধ্যমে ইয়ার্ন বা ফাইবারের যে একটা সারফেস এরিয়া তৈরি করে সেটাকে আমরা ফেব্রিক বলতেছি। এটা হতে পারে উইভিং, হতে পারে নিটিং, হতে পারে নন ওভেন। যে উইভিং ওয়ার্প এবং ওয়েফটের ক্ষেত্রে ও নন ওভেন তো নন ওভেনই এবং মলিকুলার ফাইবার গুলোর একটার সাথে আরেকটা আকর্ষণের কারণে তৈরি করা হয়। নিটিং এর ক্ষেত্রে ইন্টারলুপ হয়, একটা লুপ আরেকটা লুপের সাথে। ফেব্রিক উইথ মেজারমেন্টের জন্য আমরা সাধারণত টেপ ইউজ করি, স্টিল টেপ ইউজ করি অথবা নরমাল রাবার টেপ ইউজ করে থাকি মেজারমেন্টের জন্য। মেজারমেন্ট একুরেসি একটা গাইডলাইন আছে আমরা দেখলাম। তারপর ফেব্রিক লেন্থ মেজারমেন্টের জন্য আমাদের যেটা দরকার মেজারিং টেবিল, মেজারিং স্কেল এবং ট্রু মিটার মেশিন। বর্তমানে ডিজিটাল মেশিন সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। এরপরে চলে গেলাম আমরা কন্ডিশনিং এ, কন্ডিশনিং টেম্পারেচার। এরপরে আমরা জানি যে মেজারিং টেবিল মেজারমেন্ট এবং স্যাম্পল মেজারমেন্ট ট্রু লিটার এর মাধ্যমে কিভাবে মেজার করা হয় সেটা জেনেছি। এরপরে যেটা জানা দরকার ছিল আমাদের সেটা হচ্ছে ফেব্রিক থিকনেস টেস্টার। ফেব্রিক থিকনেস টেস্টার কিভাবে থিকনেস মেজার করে সেটা আমরা জানলাম। ওকে, ডিজিটাল হতে পারে, অ্যানালগ হতে পারে। এরপরে আমরা সেই থিকনেস মিটারের বিভিন্ন পার্ট সম্পর্কে জানলাম, এটার কার্যপ্রণালী সম্পর্কে জানলাম। এরপরে যদি আমরা চলে যাই তাহলে যেটা দেখা যাবে যে কি পয়েন্টস টু বি কনসিডার মেজারিং দ্য থিকনেস এর জন্য কি কি পয়েন্টস কনসিডার করতে হবে। ভেলোসিটি অফ দ্য প্রেসার ফুট সবকিছু মিলিয়ে এই পাশে পয়েন্টস গুলি। তারপরে ইউজফুলনেস। এরপরে চলে আসলাম ডাইমেনশনাল স্টেবিলিটি, যে চেঞ্জ হওয়ার ক্ষমতা বা প্রবণতা সেটাকে আমরা ডাইমেনশনাল স্টেবিলিটি বলছি। সেটা মাপার জন্য প্রথম এবং প্রধানদের সূত্র আগে কিরকম ছিল পরে কিরকম চেঞ্জ হলো সেই দুটোর পার্থক্যকে কিন্তু আমরা ডাইমেনশনাল স্টেবিলিটি চেঞ্জ বলছি বা শ্রিঙ্কেজ পার্সেন্টেজ বলছি। এটা বাড়তেও পারে কমতেও পারে, সেজন্য সেটা নেগেটিভও হতে পারে পজিটিভও হতে পারে। এরপরে আরেকটা ইস্যু আমরা মেজার করতেছি সেটা হচ্ছে স্পাইরালিটি, মানে হচ্ছে কোর্স বা অয়েলস গুলো সাধারণত একটা আরেকটার সাথে বা ভার্টিক্যাল বা হরিজন্টাল থাকে 90 ডিগ্রিতে থাকে। এটা যখন 90 ডিগ্রিতে থাকবে না তখনই যে সমস্যাটা হবে সেটাকে আমরাও কিন্তু বলতেছি স্পাইরালিটি। তো স্পাইরালিটি তখন আমাদের কিভাবে মেজার করতে হবে যে এরকম নতুন অবস্থান অর্থাৎ কতটুকু বেড়ে গেল। দেখো এই যে অংশটুকু সি বাই সি ড্যাশ মনে করো কতটুকু বেড়ে গেল এবং এটা লেন্থ কত, লেন্থ আগে যা ছিল সেটাই বা কম বেশি হতে পারে, সেটার উপর বেস করে আমরা কিন্তু বের করছি পার্সেন্টেজ অফ দা স্পাইরালিটি। সো এই ছিল স্যার এটা আজকের। তো বাঁকা হয়ে যায় স্যার। হ্যাঁ, ছোট লেকচার, বাঁকা তো হবেই, বাঁকা হওয়ার জন্যই তো বাঁকা হওয়াটাকে কিন্তু আমরা স্পাইরাল